ব্রাজিলের দল ঘোষণা হয়ে গেছে। নেইমার আসাতে সবাই খুব খুশি বুঝতে পারতেছি। তো নেইমারকে নিয়ে ভিডিও দিব, ব্রাজিলকে দিয়ে ভিডিও দিব। একটু ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল। তারপরও ভিডিও দিতে হবে, কারণ ব্রাজিল দলকে আমি অন্তত যেভাবে দেখি, সারা জীবন দেখে আসছি, এটা মানে এটাকে নিয়ে কথা বলার মতন শক্তি এবং সাহস আমার সবসময়ই কম ছিল। কিন্তু এই জন্য আমি আজকে একটু কথা বলবো, কারণ এই দলটাকে নিয়ে অনেক কিছু কথা বলার আছে। তবে আজকে আমি যেভাবে করবো সেটা হচ্ছে যে দলের প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে একটু আলাদাভাবে আলাপ করার চেষ্টা করবো। প্রথমে যদি আমি একটু গোলকিপার থেকে শুরু করি, অ্যালিসন বেকারের কথা যদি বলি, অ্যালিসন বেকারের শক্তিশালী ব্যাপারটা হচ্ছে 1 ভার্সেস 1 এ পৃথিবীর সেরা একজন, গোলকিপিং পজিশনে অসাধারণ পজিশনিং সেন্স এবং রিফ্লেক্স দুর্দান্ত, এবং চাপের মধ্যে ম্যাচ ঠান্ডা রেখে খেলতে পারে। কিন্তু দুর্বলতা যেটা যদি বলি, মাঝে মাঝে ইনজুরিতে একটু পড়েন এবং পায়ে বল পায়ে খেলতে গেলে তার একটু সমস্যা হয়। এডারসনের যদি শক্তিশালী দিকটার কথা বলি, তাহলে ফুটবল ইতিহাসের অন্যতম সেটা হচ্ছে যে বল প্লেয়িং গোলকিপার। ম্যানুয়েল নয়ারের পরে বলবো আমি অবশ্যই। লং পাসে অ্যাটাক শুরু করতে পারেন, হাই লাইনে খুব দুর্দান্ত মেনটেন করতে পারেন। দুর্বলতা হচ্ছে কখনো কখনো শর্ট স্টেপিং এর সময় অ্যালিসনের মতন অত ধারাবাহিক থাকতে পারেন না। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। আর ভ্যান্ডারসনের কথা যদি বলি, শক্তিশালী হচ্ছে অভিজ্ঞ, বক্সের ভেতরে খুব স্থির। দুর্বলতা হচ্ছে বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা একটু কম, এটা হচ্ছে বড় দুর্বলতা। ডিফেন্ডিং লাইনে যদি বলি, মার্কুইনেসের শক্তিশালী ব্যাপারটা হচ্ছে যে দুর্দান্ত নেতৃত্ব, বল কন্ট্রোল ভালো, বিল্ড আপে অসাধারণ, বড় ম্যাচে অভিজ্ঞতা, সবকিছু দুর্দান্ত। কিন্তু দুর্বলতা হচ্ছে শারীরিক স্ট্রাইকার, ফিজিক্যাল খুব ফিট স্ট্রাইকারদের বিপক্ষে কখনো কখনো একটু সমস্যায় পড়েন। ব্রেমারের কথা যদি বলি, শক্তিশালী ট্যাকলিং, এয়ার ডুয়েলে দুর্দান্ত। দুর্বল যেটা যদি বলি, দ্রুত পাসিং টিমের বিপক্ষে কখনো কখনো দিয়ে দেখায়। গ্যাব্রিয়েল মাগালেসের কথা যদি বলি, শক্তিশালী হচ্ছে আক্রমণাত্মক ডিফেন্ডিং ও সেট পিসে দুর্দান্ত গোল করতে পারে। দুর্বলতা হচ্ছে কখনো কখনো অপ্রয়োজনীয় ফাউল করে ফেলে। দানিলোর কথা যদি বলি, শক্তিশালী হচ্ছে বহুমুখী, যাকে বলে ভার্সেটাইল প্লেয়ার, অভিজ্ঞ, টেকনিক্যালি খুব ভালো। দুর্বলতা হচ্ছে গতির একটু ঘাটতি আছে। আলেকসান্দ্রের কথা যদি বলি, শক্তিশালী হচ্ছে অভিজ্ঞ ফুলব্যাক, ডিফেন্সিভ কাভার ভালো। দুর্বলতা হচ্ছে আগের মতো গতি একটু কম। লিও পেরেরের কথা যদি বলি, শক্তিশালী ফিজিক্যালি শক্তিশালী, বল ক্লিয়ারেন্স খুব ভালো। দুর্বলতা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এক্সপোজার কম এবং আন্তর্জাতিক অতটা ম্যাচ খেলে নাই। ওয়েসলির কথা যদি বলি, শক্তিশালী ব্যাপারটা হচ্ছে গতিটা খুবই দুর্দান্ত, আক্রমণ ওঠার ক্ষমতা আরো দুর্দান্ত। দুর্বলতা হচ্ছে ডিফেন্সিভ পজিশনিং অনিয়মিত। ইবানাজের কথা যদি বলি, শক্তিশালী দিকটা হচ্ছে শক্তিশালী ডিফেন্ডারদের ব্যাপার, ডিফেন্ডারদের মধ্যে তার ট্যাকল সবচেয়ে বেশি আগ্রাসী, খুবই আগ্রাসী ট্যাকল করতে পারে। দুর্বলতা হচ্ছে সিদ্ধান্ত নেয় কখনো কখনো ভুল করে। আর আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ সলিড। মিডফিল্ডার যদি কথা বলি, তাহলে হচ্ছে কাসিমিরো শক্তিশালী, হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ট্যাকেল ভালো, ইন্টারসেপশন ভালো, নেতৃত্ব গুণ ভালো। দুর্বলতা হচ্ছে বয়সের কারণে একটু গতি কমে গেছে, তো এটা কোনো ব্যাপার না। ব্রুনো গুইমারেজের কথা যদি বলি, শক্তিশালী ব্যাপারটা হচ্ছে যে প্রেস রেজিস্ট্যান্স ভালো, পাসিং রেঞ্জ অসাধারণ। দুর্বলতা হচ্ছে কখনো কখনো অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যান, যেটা একটু মানে মিডকে ফাঁকা করে ফেলে। লুকাস পাকুইটার কথা যদি বলি, শক্তিশালী দিকটা হচ্ছে ক্রিয়েটিভিটি, ড্রিবলিং ও থ্রু পাস খুব ভালো। দুর্বলতা হচ্ছে ধারাবাহিকতা একটু কম। ফাইবিনোর কথা যদি বলি, শক্তিশালী হচ্ছে রক্ষণে খুব দুর্দান্ত ভূমিকা রাখতে পারে, যদিও সে মিডফিল্ডার, কিন্তু দুর্বলতা হচ্ছে আগের মতো অতটা ফর্মে নেই। দানিলো সান্তোসের কথা যদি বলি, শক্তিশালী দিকটা হচ্ছে বল কন্ট্রোল খুব ভালো, এনার্জি খুব ভালো। দুর্বলতা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতাটা একটু কম। এবার যদি আমি ফরওয়ার্ড লাইন আসি, ভিনিসিয়াস জুনিয়র কথা, শক্তিশালী ব্যাপারটা যদি বলতে হয়, সবই শক্তিশালী, দুর্বলতা কিছু নাই। শক্তিশালী তারপর একটু কয়েকটা বলি। 1 ভার্সেস 1 এ পৃথিবীর সেরা ডিবলার, এখনো ম্যাচ উইনার, যে কোনো সময় ম্যাচ ঘুরাই ফেলতে পারে। দুর্বলতা ফিনিশিং এ মাঝে মাঝে একটু অস্থিরতা দেখায়, একটু তাড়াহুড়া করে ফেলে। রাফিনের কথা যদি বলি, শক্তিশালী ব্যাপারটা হচ্ছে যে কাটিং শট খুব ভালো, ওয়ার্ক রেট খুব ভালো। দুর্বলতা সিদ্ধান্ত নেয় একটু অনিয়মিত। নেইমার জুনিয়রের কথা আর কি বলবো, সবই শক্তিশালী, দুর্বলতা শক্তিশালী কিছুই বলবো না, শুধু এইটুকু বলতে পারি ক্রিয়েটিভিটি জাদুকর। যে কোনো ম্যাচে যে কোনো সময় ঘুরাই দিতে পারে, কিন্তু তার একটা দুর্বলতা ইনজুরি ঝামেলাটা একটু আছে। আর ডিফেন্সিভে তার প্রেসিং সিস্টেম একটু কম থাকে। এনডিকের কথা বলে, শক্তিশালী ব্যাপারটা হচ্ছে দুর্দান্ত ফিনিশার, শক্তি আগ্রাসন ভালো। দুর্বলতা হচ্ছে অভিজ্ঞতার একটু অভাব। গ্যাব্রিয়েল মার্টিনেলের কথা যদি বলি, শক্তিশালী, গতি ও প্রেসিংটা খুব ভালো, ডিরেক্ট অ্যাটাক করতে পারে। দুর্বলতা হচ্ছে ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নিতে কখনো কখনো দুর্বলতা দেখা যায়। লুইস এনরিকের কথা যদি বলি, শক্তিশালী দিকটা হচ্ছে যে টেকনিক্যাল স্কিল খুব ভালো, ক্রিয়েটিভ রান ভালো। দুর্বলতা হচ্ছে ধারাবাহিকতা একটু কম। ইগোর ত্যাগের কথা যদি শক্তিশালী বলি, ব্যাপারটা হচ্ছে ফিজিক্যালি খুব ভালো স্ট্রাইকার, বক্সে উপস্থিতি ভালো। দুর্বলতা হচ্ছে টপ লেভেলের অভিজ্ঞতা কম। ম্যাথিউস কুনের কথা যদি বলি, বহুমুখী ফরওয়ার্ড, প্রেসিং ভালো। দুর্বলতা হচ্ছে গোল স্কোরিং ধারাবাহিক না। রায়ানের কথা যদি বলি, তরুণ প্রতিভা, একদমই ব্র্যান্ড নিউ যাকে বলে, খুব ফাস্ট খেলে, দ্রুত, টেকনিক্যালি খেলে। দুর্বলতা হচ্ছে যে অভিজ্ঞতা এর একটু কম, যেহেতু ইয়াং খেলার একটু অভিজ্ঞতা কম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সামগ্রিকভাবে ব্রাজিলের এই
আহ দলটাকে আমি শক্তিশালী যদি বলি তাহলে কিভাবে শক্তিশালী বলবো, কেন শক্তিশালী বলবো? মানে দেখেন, দুর্দান্ত আক্রমণ ভাগ, শক্তিশালী, তরুণ এবং অভিজ্ঞতার একটা মিশ্রণ আছে, টেকনিক্যালি খুব ভালো, উইং থেকে এরা ভয়ঙ্কর আক্রমণ করতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। মানে সবকিছুই মানে দুর্দান্ত। দুর্বলতার কথা যদি বলি, ডিফেন্সের ধারাবাহিক না, নেইমারের ফিটনেস অনিশ্চিত থাকতে পারে, মিডফিল্ডের সৃজনশীলতার একটু ঘাটতি থাকতে পারে, তারপরে চাপে ভেঙে পড়ার অভিজ্ঞতাটা ব্রাজিলের সবসময় আছে, এটাও এবার থাকতে পারে। কিন্তু এখানে এখন প্রশ্নটা হচ্ছে যে নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিল দলকে কতটা সফলতা দিতে পারে, কতটা সুযোগ দিতে পারে। দেখেন, নেইমার ব্রাজিল দলে থাকলে দলটির জন্য সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, বিশেষ করে বড় ম্যাচে। তবে যেটা পুরোপুরি নির্ভর করতেছে যে তার ম্যাচ ফিটনেস কেমন, তার মানসিক অবস্থা কেমন, রিদম কেমন, এগুলোর উপর নির্ভর করতেছে। তবে নেইমার থাকলে যেসব সুবিধা দল ব্রাজিল পাবে সেটা হচ্ছে যে আক্রমণে সৃজনশীলতা পাবে। বর্তমান ব্রাজিল দলে গতি ও ড্রিবলার অনেক, কিন্তু খেলা কন্ট্রোল করা এবং প্লে মেকিং করার জন্য নেইমারের বিকল্প কিছু ছিল না, এখনো নাই। আর ডিফেন্স, নেইমার যে কোনো সময় নেইমার ডিফেন্স ভাঙতে পারবে, থ্রু পাস দিতে পারবে, ছোট ছোট জায়গায় খেলা তৈরি করতে পারবে, চাপের মুখে সুযোগ বানাতে পারবে, যেটা কিনা হচ্ছে যে আপনার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, মার্টিনেলিদের জন্য খুব ভালো একটা সুযোগ হবে। আর বড় ম্যাচের অভিজ্ঞতা আর কি বলবো, বড় ম্যাচের অভিজ্ঞতা তার মতো তার কারণ নাই। দেখেন, বিশ্বকাপ খেলছে, কোপা আমেরিকা খেলছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, অলিম্পিক খেলছে, সব বড় টুর্নামেন্ট খেলা তার শেষ। তো এই জন্য তাকে দরকার ছিল এবং এটাই সবচেয়ে বড় কারণ। আর নেইমার থাকলে আরেকটা জিনিস যেটা হয়, প্রতিপক্ষের উপর একটা মানসিক চাপ পড়ে। প্রতিপক্ষ সবসময় চিন্তা করবে যে নেইমার আছে, ওই জায়গাটায় তাকে ঠেকাইতে গিয়ে অনেকগুলো ভুল করবে এবং অনেকগুলো জায়গা ফাঁকা করে ফেলবে, সেই জায়গাগুলোতে অ্যাটাক শুরু করানো যাবে। এগুলো অবশ্যই ভালো একটা দিক, কিন্তু ঝুঁকিও আছে। ঝুঁকি হচ্ছে নেইমার ইনজুরিতে পড়ে যেতে পারে, যে কোনো সময় ঝুঁকিতে পড়ে, মানে ইনজুরিতে পড়ে। ম্যাচ ফিটনেস এখনো অতটা দুর্দান্ত হয় নাই, সো ওই জায়গাটাই একটু সমস্যা হইতে পারে। আর আরেকটা জিনিস ব্রাজিলের একটু মানে মানে সমস্যা হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে যে কখনো কখনো নেইমারের প্রতি তারা বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এটা কিন্তু সবচেয়ে মানে আমার কাছে খারাপ লাগে, এবং এতে দলের গতিটা কমে যাবে, অন্য খেলোয়াড়দের মানে স্বাধীনতা কমে যাবে, তারপর অন্যান্য খেলোয়াড়রা অফ ফর্মে চলে যেতে পারে। এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় খুব মানে একটা চাপ হয়ে যেতে পারে। আর ডিফেন্সিভ প্রেসিং এ নেইমারের ভূমিকাটা একটু কম থাকে। আমি বারবার বলতেছি, আধুনিক ফুটবলে ফরওয়ার্ডদের প্রেস করতে হয়, মানে প্রেস করা জানতে হয়। সো ডিফেন্সিভ প্রেসিং এ সে কিন্তু নিয়মিত প্রেস করতে আসতে পারে না, যদিও তার এই জায়গাটা এখন দরকারও নাই, কারণ তার যে ফিজিক্যাল ফিটনেস, এখন তাকে একটু গা বাঁচিয়ে খেলাই দরকার। আর আঞ্চলিকটির সবচেয়ে বড় শক্তি কি, মানে সে ব্রাজিল দলকে নিয়ে কি করতে পারে? দেখেন, আঞ্চলিকটির সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে আমি যেটা ফিল করি যে তারকাদের খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, বড় ম্যাচ পড়তে পারেন, খেলোয়াড়দের স্বাধীনতা দিতে পারেন, আগ্রাসনের ব্যাপারে প্রয়োজনীয় ঝুঁকি কমাতে পারেন, ট্যাকটিক্যালি জিনিয়াস। হ্যাঁ, এবং তার মানে যেই মানে ব্রাজিল দলকে নিয়ে তার পরিকল্পনাটা, আমার কাছে যেটা মনে হয়, ভিনিসিয়াস জুনিয়রকে মূল অস্ত্র বানাবেন, এবং ভিনিসিয়াস জুনিয়র পৃথিবীর অন্যতম সেরা উইঙ্গার। তাকে হচ্ছে যে 1 ভার্সেস 1 খেলার চেষ্টা করবেন, তাকে যখন খেলাবেন তখন সম্ভবত বাম দিকে একটু ফাঁকা রাখবেন, দ্রুত কাউন্টার অ্যাটাক তৈরি করতে পারবেন। হ্যাঁ, ব্রাজিলের মানে বক্সের মধ্যে তাকে খুব বেশি মানে ঠেকাইতে গেলে অন্যান্য জায়গায় অনেক সুযোগ সুবিধাগুলো বের হয়ে আসবে। আর নেইমারের ব্যাপারে যদি বলি, নেইমারকে সে কিভাবে ইউজ করবে, নেইমারকে অনেকটা আমি বলবো ফ্রি রোল দিতে পারে। নেইমারকে পুরো সময় হয়তো খেলাবে না, পুরো সময় উইংয়েও হয়তো আটকে রাখবে না, নাম্বার 10, নাম্বার 9, ফলস 9 খেলাবে, কখনো হচ্ছে ফ্রি ক্রিয়েটর হিসেবে খেলাবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা করতে পারি, এবং আমার কাছে মনে হয় যে তিনি খুব কম দৌড়াবেন, মেসির মতো, আগের বারের মেসির মতো খুব কম দৌড়াবেন, কিন্তু ক্রিয়েটিভ হতে পারবেন, মানে কম দৌড়ায় ক্রিয়েটিভ রান করতে পারবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাকে দিতে পারবে। আর কার্লো আনচেলত্তি যেটা করতে পারে, মিডফিল্ডকে আরো বেশি কম্প্যাক্ট এবং সলিড করতে পারে। হ্যাঁ, সাধারণত মিডফিল্ডকে একটু মানে ক্রিয়েটিভিটি একটু কম আছে, সেই এই জায়গাটা একটু কাজ করবেন। তো এই জায়গাটাই কাসিমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েটা, এই তিনজনকে দিয়ে আমার মানে কোড ট্রাই করাবেন। কাসিমিরোর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে বল, মানে সে ডিফেন্ডিং এ খুব ভালো, আর ব্রুনো গুইমারেস বলটাকে হচ্ছে বেশি একটু মানে আগাই নেবেন, মানে বলকে যতটুকু আগানো যায় ফাইনাল থার্ডের দিকে। আর পাকুয়েটা হচ্ছে ক্রিয়েটিভিটি দেখাবেন, আমার কাছে মনে হয় এটাই। আর ডিফেন্ডিং এ সত্যি কথা বলতে আগের মতন সেই ইয়েটা ছিল না, একটু ডিসিপ্লিন হয়েছে, বাট আরো বেশি ডিসিপ্লিন হতে হবে, বিশেষ করে বড় দলের বিপক্ষে যদি আপনি ডিসিপ্লিন না দেখাইতে পারেন তাহলে কিন্তু খুবই সমস্যা হবে। আর ফুল ব্যাকরা অতিরিক্ত উপরে উঠে যাবেন, ব্রাজিলের এটা সাধারণ সমস্যা। ফুল ব্যাকরা উপরে উঠে গেলে কাউন্টার অ্যাটাক খায়, আর কাউন্টার অ্যাটাক শুরু হলে কিন্তু ফুল ব্যাকরা আসে লাইন করতে পারে না। সো কম্প্যাক্ট লাইন রাখতে হলে ফুল ব্যাকদেরকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। আর কার্লো আনচেলত্তি দ্রুত ট্রানজিশন, মানে এটা তো সবাই জানে, মানে রিয়াল মাদ্রিদে সবসময় ট্রানজিশন খেলাইছে, সো এখানেও সে ট্রানজিশন ফুটবলারটাই খেলাবে। এই ট্রানজিশন ফুটবল খেলতে গেলে আমার কাছে যেটা মনে হয়, খুব বেশি ভার্টিক্যাল খেলাবে, এবং সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা থেকে একটু ভার্টিক্যালি খেলতে হবে, এটাই সবচেয়ে বড় আমার কাছে মনে হয় চেঞ্জ হবে। আর তরুণদের ব্যাপার নিয়ে যে কথাটা বলবো, যে ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, এই তরুণদেরকে তিনি কিভাবে ইউজ করতেছেন, কতটুকু দুর্দান্ত সময় সাব করতে পারতেছেন, এটাই সবচেয়ে বেশি মানে আমার কাছে মানে দেখার মতন হবে। বাট মূল ব্যাপারটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি আসলে কি করবেন। দেখেন, কার্লো আনচেলত্তি যে গোবরতে ফুটবল থেকে কন্ট্রোল ফুটবলে আনবেন, সোজা কথা।
পুরোনো ব্রাজিল আপনার অতিরিক্ত আক্রমণ করতো, আবেগে ফুটবল খেলতো। আঞ্চলিক ব্রাজিল সেটা করবে না, খুব বেশি ট্যাকটিক্যাল থাকবে, ধৈর্যশীল থাকবে, ম্যাচ ম্যানেজমেন্ট ভালো করবে, শক্তিশালী মানে একটা সলিডিটি দেখাবে। আর এই সকল পরিকল্পনা যদি সফল হয়ে যায়, আমরা যেগুলো কথা এখন আলোচনা করলাম, এগুলো যদি সফল হয়ে যায়, তাহলে আমি এটুকু বিশ্বাস করতেই পারি এই ব্রাজিল দল খুব ভয়ানক হয়ে উঠতে পারে। এবং আমি অন্তত মানে যেই ইয়েটা দেখলাম, যে মানে খেলার যেই সময়সূচিগুলো যেভাবে দেখলাম, তাতে আমার কাছে মনে হয় এই ব্রাজিল দল যদি কার্লো আনচেলত্তি জিততে চায়, কার্লো আনচেলত্তি যদি এভাবে খেলাতে চায়, তো এই ব্রাজিল দলের অন্তত সেমিফাইনালে আমি কোনো বাধা দেখতেছি না। সেমিফাইনাল পর্যন্ত আমি কোনো বাধা দেখতেছি না, টু বি ভেরি অনেস্ট। আমি লাস্ট বাট নট দ্য লিস্ট একবার শেষ করে দিবে একটা জিনিস বলে, এই ব্রাজিল দল বিশ্বকাপ তখনই জিততে পারবে যদি কার্লো আনচেলত্তি বিশ্বকাপ জিততে চায়। কার্লো আনচেলত্তি যদি বিশ্বকাপ জিততে চায়, এই দল বিশ্বকাপ জেতা কোনো ব্যাপার না। আমি অন্তত বলতেছি ব্রাজিলের ফ্যানরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, কার্লো আনচেলত্তি যদি বিশ্বকাপ জিততে চায়, এবং সে বিশ্বকাপ জিততেই চাইবে, কারণ তার বিশ্বকাপের অনেক ক্ষুধা আছে। সো বিশ্বকাপ যদি জিততে চায়, আমি মনে করি এই দল দুর্দান্ত হবে কার্লো আনচেলত্তির আন্ডারে। আপনারা টেনশন ফ্রি থাকেন, পতাকা ওড়ান, নিশ্চিন্তে গান গান, ব্রাজিল দল ভালো খেলবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।